স্ক্রিনটা কি ভিজিবল হয়েছে? জি ভাইয়া, শেয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা রড ক্যালকুলেশনে চলে যাচ্ছি। তার আগে আমরা গত ক্লাসে এই উড ক্যালকুলেশনটা দেখছিলাম, হ্যাঁ? এই উডের পাশে একটা শিট আছে, উড ম্যাটেরিয়ালস। এটা আপনারা একটু নিজেদের মতো করে দেখবেন। সেখান থেকে আশা করি কোনো কিছু বুঝতে প্রবলেম হবে না। আপনারা নিজেদের মতো করে দেখবেন, তারপরে যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করবেন। আমি আর এটাতে এখন যাচ্ছি না, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমি ওই জিনিসটা দেখায় দেব। ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে আমরা আজকে রড ক্যালকুলেশনে চলে যাই। রড ক্যালকুলেশনে প্রথমে আমাদের যে আইটেমটা আছে এটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল। পাইলের জন্য রড ক্যালকুলেশন। তো পাইলের জন্য রড ক্যালকুলেশন করতে গেলে আমার পাইলের ড্রয়িংয়ে যাওয়া লাগবে। আমরা জানি পাইলের জন্য আমাদের আলাদা ড্রয়িং আছে। পাইলের ডিটেলটাও আমাদের মনে আছে। পাইল হচ্ছে আমাদের দুই টাইপের ছিল, একটা 60 ফিট আর একটা 55 ফিট। 55 ফিট। হ্যাঁ, তো এখানে সবগুলো হিসাব করা আছে। কিভাবে হিসাব করা আছে আমরা একটু দেখব। আগে ড্রয়িংয়ে চলে যেতে হবে আমাদের, স্ট্রাকচারের ভিতরে পাইল ডিটেল। আচ্ছা, তার আগে ড্রয়িংটা ওপেন হোক, তার আগে আমি একটু ক্যালকুলেশনের ফরম্যাটটা একটু বোঝায় দেই কি জিনিস। আমাদের এই পাশে এইখানে শুরুতে যেটা আছে এটা নাম্বারিং, আইটেম নাম্বার। আর এইখানে যেটা আছে আমার এইখানে এই জায়গাটাতে আমরা যে আইটেমটা ক্যালকুলেশন করব সেই আইটেমের ডিটেলটা লেখা লেখা থাকবে, যেমন এখানে পাইলের ডিটেল লেখা আছে। তারপরে আমরা এখানে যাই, এখানে আমরা রডের ডিসক্রিপশনটা লিখব, যে রডটা হিসাব করব সেই রডটা হিসাব ডিসক্রিপশন লিখব। কোনটা মেইন বার, কোনটা রিং, কোনটা স্টিরাপ, এই জিনিসগুলো এখানে লেখা থাকে। এইখানে হচ্ছে রডের ডায়াটা। ডায়াটা নর্মালি মিলিমিটারে লেখা হয়, রডের ডায়াগুলা মিলিমিটারে নোটেশন করা থাকে। যেমন 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 মিলি, তারপরে হচ্ছে আপনার 22 মিলি হয়, 25 মিলি, 32 মিলি, এই টাইপের বিভিন্ন রড হয়। তো এটা গেল রডের ডায়া ইন মিলিমিটার। এটা হলো কতগুলা মেম্বার। মেম্বার মানে হচ্ছে যে কম্পোনেন্টটা আমি হিসাব করতেছি সেই কম্পোনেন্ট কতগুলা আছে। যেহেতু আমার পাইল এখানে 122টা আছে, এই জন্য এটা 122 লেখা। যখন যে পরিমাণ থাকবে ওই অনুযায়ী এখানে সংখ্যা বসবে। তারপরে হচ্ছে ওই একটা মেম্বারের জন্য কয়টা রিভার আছে, এই ডায়ার, অর্থাৎ এই 16 মিলি মেইন বার, ওই একটা মেম্বারের জন্য কতগুলা আছে সেই সংখ্যাটা আমরা এখানে বসাবো। বসাইলে এটা এটার সাথে এটা গুণ হয়ে টোটাল কোয়ান্টিটি চলে আসবে, যে টোটাল 122টার জন্য কয়টা আছে। তারপরে আমরা একটার জন্য রডের লেন্থ আরএফটিতে, এখানে একটার জন্য রডের লেন্থ আরএফটিতে বসাবো। তারপরে এটা অটোমেটিক গুণ হয়ে টোটাল লেন্থ আসবে, যে 122টার জন্য টোটাল লেন্থ কত। এইখানে লাস্ট যে জিনিসটা বের হবে এটা হচ্ছে রডের ওয়েট কেজিতে। ঠিক আছে? এটা বেরোবে রডের ওয়েট কেজিতে। এটাতে ফর্মুলা দেওয়া আছে। রডের ফর্মুলাটা হচ্ছে, রডের ওয়েট বের করার ফর্মুলাটা হচ্ছে ডায়া স্কোয়ার ডিভাইডেড বাই 162.2। এটা হচ্ছে পার মিটার, কেজি পার মিটারে বেরোবে। ঠিক আছে? আর আমরা এখানে এটাকে গুণ দিয়ে কেজি পার ফিটে নিয়ে আসছি, অর্থাৎ যেহেতু আমার এখানে ফিট সবগুলো আরএফটিতে আসতেছে, এই জন্য আমরা এটাকে এই ফর্মুলাটাকে কনভার্ট করে আমরা কেজি পার পার ফিটে নিয়ে এসে টোটাল ওয়েটটা নিয়ে আসছি আমরা এখানে। বুঝতে পারছেন? যেহেতু এখানে টোটাল লেন্থ জি কেজি ভাইয়া, বুঝতে আছে, পেরেছি। এখান থেকে টোটাল ওয়েটটা আমরা নিয়ে আসছি। এবার আসুন তাহলে আমরা ডিটেলে চলে যাই, ড্রয়িংয়ে যাই। এই হচ্ছে আমার পাইলট ড্রয়িং। পাইলট ড্রয়িং এর জন্য আমার একটা হচ্ছে লং সেকশন আর একটা হচ্ছে ক্রস সেকশন। দুই টাইপের জন্যই দুইটা আছে। এখানে হচ্ছে আমার এটা 60 ফিটের জন্য, এটা হচ্ছে ক্রস সেকশন আর এটা হচ্ছে লং সেকশন। তো লং সেকশনের ক্ষেত্রে যেটা দেখতে পারতেছি আমরা, এটা হচ্ছে আমার
এই রডগুলাকে বলতেছি আমরা মেইন বার। হ্যাঁ, এই রডগুলো লম্বা যেগুলা চলে গেছে এগুলা হবে মেইন বার। আর এই যেগুলা এগুলাকে স্পাইরাল বার বলে অথবা রিংও বলে অনেক সময়। এইগুলা হচ্ছে স্পাইরাল বার বা রিং বার। ঠিক আছে, এইটা এখানে যদি আমরা বুঝি সেকশনে, এটা এই বরাবর কাটছে, এই বরাবর কেটে দেখাইছে যে আমরা দেখতেছি এই যে এটা হলো আমার এইগুলা, এই এইগুলা হলো মেইন বার। গোল গোল যেগুলা দেখা যাচ্ছে এগুলো হলো মেইন বার। 6টা মেইন বার আছে, এখানে নোটেশন দেওয়া আছে 6টা 16 মিলি ডায়া মেইন বার। আর রিংটা হচ্ছে অল্টারনেট ট্যাগ রিং, এটা অল্টারনেটলি ট্যাগ ওয়েল্ডেড উইথ মেইন বার। এটার মানে হচ্ছে এই যে রিংগুলা, এই যে রিংগুলা একটা রডের সাথে ওয়েল্ড হবে, আরেকটা রডের সাথে ওয়েল্ড হবে না, তারপরে আবার আরেকটা রডের সাথে ওয়েল্ড হবে, আরেকটা রডের সাথে ওয়েল্ড হবে না, মানে ওয়েল্ডিং করবে না। এই এই কথাটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। তো এটা যদি আমরা ওয়েল্ডিং এর সংখ্যা হিসাব করতে যাই তখন আমাদের লাগবে, এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, এখন আমরা রডের কোয়ান্টিটি বের করতেছি। তো রডের কোয়ান্টিটি বের করার জন্য তাহলে আমরা বেসিক ডাটা এখানে পাইলাম আমার 6টা 16 মিলি মেইন বার আর ডি10 মানে হচ্ছে 10 মিলি ডায়া। ঠিক আছে, এইখানে এই যে চিহ্নটা এটাকে বলে পাই, তাই না? ফাই, ফাই বা পাই যেটাই বলেন, ফাইয়ের চিহ্ন এইটা দিয়ে ডায়া বোঝায়। ঠিক আছে, এটা ডায়ার সিম্বল। ঠিক আছে, এই সিম্বলটা যখনই একটা সংখ্যার সাথে এই চিহ্নটা থাকবে তার মানে বুঝতে হবে এটা মিলিতে, এটা ডায়ামিটার বোঝানো হয়েছে। ঠিক আছে, আবার যখন এই ডি টেন এইটাও ডায়ামিটার বোঝাচ্ছে, অর্থাৎ 10 মিলি। ঠিক আছে, এইটাও ডায়ামিটার প্রকাশ করতেছে। আর এখানে 6 ইঞ্চি সি পার সি মানে হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ হচ্ছে এইখান থেকে এইখানের দূরত্ব, অর্থাৎ হচ্ছে রিং এর স্পেসিংটা 6 ইঞ্চি পর পর হবে, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব হবে 6 ইঞ্চি, এখান থেকে এখানে দূরত্ব হবে 6 ইঞ্চি। ঠিক আছে, এই জিনিসগুলো কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভালো মতো। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই জায়গায় যাই। আমরা প্রথম সেকশনটা দেখলাম এ সেকশন এই বরাবর, অর্থাৎ প্রথম 30 ফিটের মধ্যে, এখান থেকে এই পর্যন্ত 30 ফিট, 30 ফিটের মধ্যে এইরকম সেকশন। তারপরে দেখেন আরেকটা সেকশন কাটছে, এখানে বলতেছে, এখানে একটু চেঞ্জ আছে মেইন বারে বলতেছে 3টা 12 মিলি হবে আর 3টা 16 মিলি হবে। ঠিক আছে, তার মানে 60 ফিটের মধ্যে প্রথম 30 ফিটে 6টাই 16 মিলি। ঠিক আছে, আর পরের 30 ফিটে হচ্ছে 3টা 12 মিলি 3টা 16 মিলি। এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? না ভাইয়া, আসলে এটা কিভাবে পরিবর্তন হয়? এটা যখন রডটা বাঁধবে, হ্যাঁ, এই 30 ফিট রড 6টাই 16 মিলি রড দেবে, আর বাকি 30 ফিট রড কি করবে, 3টা 12 মিলি দিবে আর 3টা 16 মিলি দেবে। ও জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে। তো এইখানে এই নোটটা এইটাই বুঝাইছে যে 3টা 12 মিলি ডায়ার আর 3টা 16 মিলির ডায়ার। এই হলো তাহলে এই বেসিক চেঞ্জ আছে এখানে। তাহলে আমরা এখানে যাই, ক্যালকুলেশন শিটে কি করা হয়েছে দেখি আমরা। প্রথমে মেইন বার 16 মিলি 6টা, তার মানে উপরের। ঠিক আছে, এখানে আমরা হিসাব করছি কত, 32 ফিট। 32 ফিট কিভাবে আসছে খেয়াল করেন, এখানে আমরা 30 বসাইছি, বসানোর পরে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাটা আমরা তৈরি করছি নিজেরা, যে রডের লেন্থ এবং ডায়া কত হইলে, ফর্মুলাটা আমি একটু বোঝায় দিচ্ছি। এখানে ডায়া ডায়া কমন নেওয়া হয়েছে, আর ডায়া কমন নিয়ে এটার জন্য একটা লেন্থ আসছে। এই লেন্থটা আমরা বসায় দিছি যে ডায়া অনুযায়ী এটার লেন্থ চেঞ্জ হবে। দেখেন, যখন 16 মিলি তখন 2 ফিট 4 ইঞ্চি, এটাও 16 মিলি 2 ফিট 4 ইঞ্চি, আর এটা 12 মিলি তখন হয়ে গেছে 1 ফিট কত, 1 ফিট 9 ইঞ্চি। এটা কি জন্য হয়েছে, এটা হচ্ছে রডের ল্যাপিং। এটা হচ্ছে রডের ল্যাপিং। ল্যাপিং জিনিসটা কি, দেখেন এই জায়গাটা খেয়াল করেন, যখন 30 ফিটের পরে আমরা রডটা জয়েন করব আরেকটা রডের সাথে, তখন এইরকম একটা জয়েন্টের জন্য একটা বাড়তি দৈর্ঘ্য থাকে। এই রডের জয়েন্টের জন্য বাড়তি দৈর্ঘ্যকে বলে ল্যাপিং। এই যে এখানে দেখানো আছে ল্যাপিং। এই ল্যাপিংটা আমরা কতটুকু ধরবো,
এই ল্যাপিংটার কতটুকু ধরবো এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। এই স্ট্যান্ডার্ডটা আমরা পাবো কোথায়? আমরা এই যে জেনারেল নোটটা দেখছেন, এই জেনারেল নোটে এই স্ট্যান্ডার্ডটা থাকে। এটা ডিজাইনার যে কন্ডিশনে ডিজাইন করে সেই জেনারেল নোটের মধ্যে ওই কন্ডিশনটা লিখে দেয় যে এত ডায়ার রড হইলে এতটুকু ল্যাপিং দিতে হবে। বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া থাকে, তো ওই কন্ডিশন অনুযায়ী আমাদের ল্যাপিংটা এখানে হিসাব করতে হয়। আমরা এখানে এইটাকে বলে জেনারেল নোট। এখানে স্ট্রাকচারাল ডিজাইন ক্রাইটেরিয়া অ্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্ট দেখেন এইখানে ল্যাপিংটা বলা আছে। হ্যাঁ, এই যে দেখেন এই টেবিলটাতে বলছে ল্যাপ লেন্থ। ল্যাপ লেন্থে আমরা যদি সরাসরি 16 মিলিতে চলে যাই, এখানে বলতেছে টেনশন জোনে 28 ইঞ্চি মানে হচ্ছে কত? 24 ইঞ্চিতে হলো 2 ফিট আর 4 ইঞ্চি, 28 ইঞ্চিতে হলো কত? 2 ফিট 4 ইঞ্চি। 2 ফিট 4 ইঞ্চি 4 হচ্ছে। ইঞ্চি তার মানে এই জায়গা থেকে এই ইনফরমেশনগুলো আমরা পাইছি এই টেবিল থেকে, ঠিক আছে? এই টেবিল থেকে নিয়ে আমরা কি করছি? এই টেবিল থেকে নিয়ে আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি যে এই ঘরের মান যা হবে এই অনুযায়ী লেন্থ হবে। যেমন এখানে কন্ডিশন দেওয়া আছে ডি যদি 25 হয় তাহলে 4 ফিট। হ্যাঁ, ডি এইট মানে হচ্ছে এটাকে বোঝাচ্ছে, এই সেলটা বলতেছে এই সেলের মান যদি 20 হয় তাহলে 2 ফিট 11 ইঞ্চি। হ্যাঁ, এইভাবে ওই টেবিল থেকে ডাটা নিয়ে এখানে এই কন্ডিশনটা দাঁড় করানো হয়েছে, ঠিক আছে? এই কন্ডিশন অনুযায়ী যখন জি ভাইয়া এখানে ডায়া চেঞ্জ হবে তখন এখানে লেন্থ চেঞ্জ হবে। যেমন ধরেন আমি ফর এক্সাম্পল আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি এখানে চেঞ্জ করে এটারে 20 মিলি করি, দেখেন অটোমেটিক ওখানে 2 ফিট 9 ইঞ্চি চলে আসছে, ঠিক আছে? ফর জি এক্সাম্পল ভাইয়া, আমরা বুঝতে যদি পারছি ভাইয়া। এখানে 10 মিলি করি, তাহলে 10 মিলির জন্য কোনো কন্ডিশন নাই, কারণ মেইন বার কোথাও 10 মিলি ইউজ হবে না। যদি 12 মিলি করি তাইলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা মূলত করা হয়েছে এই জন্য আর কি, যে মিলি অনুযায়ী যেন অটোমেটিক আমার বাড়তি লেন্থটা আমরা পেয়ে যাই। তো এখানে আমার 30 ফিট, আমরা জানি এই 30 ফিটটা কিভাবে পাইলাম? ড্রয়িং থেকে, যে ড্রয়িংয়ে আমাকে বলে দিছে যে এটা 30 ফিট, এখানে বলে দিছে যে এটা 30 ফিট। এই 30 ফিট আমরা নিলাম, 30 ফিট নিয়ে সাথে সাথে এই যে ল্যাপিং লেন্থটা যোগ হয়ে এখানে দেখেন এই 30 ফিট প্লাস ল্যাপিং লেন্থ যোগ হয়ে এখানে টোটাল দৈর্ঘ্যটা আসছে একটা বারের জন্য। তারপরে গুণ হয়ে কি হয়েছে? এখানে 6টা দিলাম, 6টা দেওয়ার পরে 6টার সাথে 122 গুণ হয়ে আমার 732টা টোটাল লাগবে। প্রতিটার লেন্থ হচ্ছে 32 ফিট 4 ইঞ্চি। আর এখানে হচ্ছে এই 732টার লেন্থ বের হয়ে আসছে। সেখান থেকে গুণ হয়ে এই টোটাল ওয়েট চলে আসছে এই 6টার জন্য। আমার এই টোটাল এত ওয়েট। বুঝাইতে পারছি কিনা আমি? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া ওইখানে যে টেনশন আর কম্প্রেশন বিষয়টা কি আচ্ছা, ওই স্ট্যান্ডার্ড দৃষ্টির? আচ্ছা, এটা আমি বলি, এটা একটু জটিল জিনিস। এটা স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে একটু বোঝাটা ডিফিকাল্ট। আপনাকে চিন্তা করতে হবে টেনশন আর কম্প্রেশন কখন কোথায় হয়। ফর এক্সাম্পল আমি একটা সারফেস আঁকি, ধরেন এটা আমার একটা ধরেন স্ল্যাব, ঠিক আছে? আমি মনে করেন যে এই বরাবর একটা লোড দিলাম স্ল্যাবের উপরে, এই বরাবর একটা লোড দিলাম, ঠিক আছে? মনে করেন যে এখানে একটা লোড অ্যাপ্লাই করছি আমি, এনি এনি লোড, যে কোনো ধরনের লোড, একটা লোড আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে কি হচ্ছে? এই স্ল্যাবটা কি চাইবে? এই লোডের ভরে, সে চাইবে যে জায়গায় যে জায়গায় লোডটা আসছে এই জায়গার দিকে, নিচের দিকে এটা বেঁকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? স্বভাবত এরকমই হয়, যে কোনো জিনিসের উপরে জি আমরা ভাই, একটা স্বাভাবিকভাবে এরকমই হয়। এরকমই হয়। এভাবে নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে। এখন ধরেন এই স্ল্যাবে 2 লেয়ার রড আছে, 2 লেয়ার রড, ঠিক আছে? এখন এইখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে। স্ল্যাব তো এরকম একটা থিকনেসের হয়, আমি একটা লাইন দিয়ে বুঝাইলাম, কিন্তু স্ল্যাব তো একটা থিকনেসের হয়, তাই না? ধরেন এইটাই একটা স্ল্যাবের থিকনেস, এই দুই লাইনের মাঝখানে একটা স্ল্যাবের থিকনেস।
এখন এটা এরকম নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে। এখন এর ভিতরে যে ২ লেয়ার রড আছে, এই রডগুলা উপরের লেয়ার আর নিচের লেয়ার কে কি ধরনের আচরণ করতেছে? ধরেন আমি একটা রড আঁকলাম। ভাইয়া উপরে কম্প্রেশন, নিচে ভাইয়া টেনশনে থাকবে। রাইট। উপরে কম্প্রেশন হবে, নিচে টেনশনে থাকবে। কেন থাকবে আমি একটু বোঝাচ্ছি। ধরেন আমার এই ২ লেয়ার রড, এটা একটু চেঞ্জ করে দেই। এই ২ লেয়ার রড, তার উপরে যখন লোড আসতেছে তখন সে এরকম কম্প্রেস হওয়ার চেষ্টা করতেছে মাঝখান থেকে। এটা দুই পাশ থেকে লোড, এই মাঝখানে লোড আসার কারণে দুই পাশ থেকে এটা কম্প্রেস হওয়ার চেষ্টা করতেছে। আর এ কি করতেছে, এ এর টেনশন মানে টান খাইতেছে। বুঝতে পারছেন? এটা সংকুচিত হওয়ার চেষ্টা করতেছে আর এটা টান খাইতেছে। এই ২ লেয়ারের জন্য ২ ধরনের আচরণ করতেছে। ২টাই রড, কিন্তু ২টা ২ ধরনের আচরণ করতেছে। ঠিক আছে? এইজন্য এখন এইটাকেই বলে কম্প্রেশন জোন আর এটাকে বলতেছে টেনশন জোন। অর্থাৎ এই জায়গায় যখন রডগুলা থাকবে তখন এটা টেনশন জোনে আছে, এই জায়গায় রডগুলা যখন থাকবে তখন এটা কম্প্রেশন জোনে আছে। এইভাবে বিভিন্ন মেম্বারের ক্ষেত্রে লোড অনুযায়ী বিভিন্ন ধরনের আচরণ করে স্ট্রাকচারালি। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি এবার। আচ্ছা, আমরা তাহলে একটু যাই। এটা আসলে টেনশন কম্প্রেশনের জন্য রডের পরিমাণ খুব একটা যে ডিফারেন্স হবে তা না। আমরা যেহেতু এস্টিমেটের খাতিরে করব, আমাদের জন্য এটা খুব বেশি ডিফিকাল্ট হবে না। যদি একটু এদিক সেদিক হয় ২ ইঞ্চি ৪ ইঞ্চি, সেটার জন্য খুব বেশি ভলিউমের পার্থক্য হবে না, খুব বেশি ওয়েটের পার্থক্য হবে না। ঠিক আছে? আপনি যেটা বুঝেন না ম্যাক্সিমামটা ধরে নিবেন। বুঝতে পারছেন? ম্যাক্সিমাম ল্যান্ডটাই ধরে নেবেন। জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি। তো এটা গেল মেইন বারের জন্য। তারপরে আবার আছে মেইন বার। এটা কখন কোনটার জন্য? নিচের যে ৩টা আছে, নিচে ৬টা আছে, ৬টার মধ্যে ৩টা হলো ১২ মিলি, ৩টা হলো ৬ মিলি। ৩টা হলো ১৬ মিলি। তাহলে প্রথম এই ১৬ মিলিটাই নিলাম, নেওয়ার পরে এইখানেও ৩২ ফিট। কেন ৩২ ফিট? কারণ সেম। আমরা আবার ড্রয়িংটাতে যাই। এই নিচেরটার জন্য আসতেছি এখন, হ্যাঁ? দেখেন, এই রডটা এখানে যেমনে বাড়তি আসছে, ওই দিক থেকে নিচের রডটাও কিন্তু উপরের দিকে বাড়তে গেছে। তার মানে রডটা দুই 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 পাশের ২ রডই বাড়তি হয়েছে। তাইলে এর জন্য আমি বাড়তি লেন্থ হিসাব করছি, আমাকে এর জন্য বাড়তি লেন্থ হিসাব করতে হবে। সেম একই কাহিনী। ঠিক আছে? কারণ ল্যাপিংটা দুইজনের এই বাড়তিটুকু অংশের মধ্যেই ল্যাপিং হয়েছে। আচ্ছা, তাইলে এর জন্য বাড়তি লেন্থ সেম একইভাবে চলে আসছে। তারপরে ৩টা হলো ১২ মিলি, সেম একইভাবে সেম কাহিনী। এইখানে ল্যান্থটা কম আসছে, যেহেতু এটা ১২ মিলি, ল্যাপিং লেন্থটা এর জন্য কম আসছে। ঠিক আছে? বাই ফর্মুলা অনুযায়ী ল্যাপিং লেন্থ এর কম আসছে, এই জন্য এই দুইটা থেকে এর লেন্থ কম। সে একইভাবে সেম ফর্মুলা, একইভাবে ওয়েট ক্যালকুলেট হয়েছে। তারপরে আসেন রিং। রিংয়ের ক্ষেত্রে যাই। রিংয়ের ক্ষেত্রে রিংটা আমরা রিংয়ের আসলে স্পাইরাল রিংয়ের অনেক ধরনের ফর্মুলা আছে। তবে এস্টিমেটের জন্য এই ফর্মুলা আবার মনে করেন যে বিভিন্ন ধরনের ফর্মুলার বিভিন্ন ধরনের বিতর্কও আছে। ঠিক আছে? তো আমরা এস্টিমেটের ক্ষেত্রে এত বিতর্কতে যাব না। আমরা সিম্পলি এটারে রিং হিসেবেই ধরবো, স্পাইরাল রড হিসাবে ধরার দরকার নেই। কারণ এইটার জন্য বাড়তি যতটুকু লাগে একটু আমরা ধরে নিব যে স্পাইরাল হওয়ার জন্য বাড়তি কতটুকু লাগে। স্পাইরালটা কি? স্পাইরালটা হচ্ছে এটা এরকম একটা রড এরকম পেঁচায় 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 চলে যাবে। আর রিংটা কি? রিংটা হচ্ছে জাস্ট একটা রাউন্ড রিং, অনেকগুলা রিং, যেমন এখানে একটা রিং থাকবে, এখানে একটা রিং থাকবে, এখানে একটা রিং থাকবে, এইভাবে রিং হবে। ঠিক আছে? এটাকে বলতেছে রিং। তাহলে এই স্পাইরালের ফর্মুলাটা একটু জটিল এবং কয়েকটা টাইপের ফর্মুলা আছে, এক একজন এক একটা মানে, এটা নিয়ে বিতর্ক আছে। না, আমরা এস্টিমেটের খাতিরে এত জটিল জিনিসে যাব না, আমরা জাস্ট রিং হিসাবে নিয়ে একটু বাড়তি লেন্থ যোগ করে দিব, তাতেই ফেয়ার এনাফ। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা যে কিভাবে হিসাব করব, আমাদের এখানে আছে ২০, এটা এই রিংয়ের ডায়ামিটারটা আমার বের করতে হবে। ঠিক আছে? রিংয়ের ডায়ামিটার বের করার জন্য যেটা করতে হবে, এখানে আছে ২০ মিলি, সরি ২০ ইঞ্চি। ২০ ইঞ্চি থেকে আমার এইখানে কাভারিংটা বাদ দিলে আমরা এই জায়গায় আসতে পারবো, অর্থাৎ এই খালি জায়গাটুকু, এটাকে বলে ক্লিয়ার কাভার। এই ক্লিয়ার কাভার অংশটুকু বাদ দিলে আমরা এই ভিতরের রিং পর্যন্ত যাইতে পারবো। তাহলে এই ক্লিয়ার কাভার আমরা জানি,
এখানে 3 ইঞ্চি হয়, এখানে 3 ইঞ্চি হয়, অনেক সময় জেনারেল নোটেও লেখা থাকে অথবা পাইলেট ড্রয়িংয়ের মধ্যেও এই কাভারিংয়ের পরিমাণটা উল্লেখ থাকে। তো জেনারেল নোটে হয়তোবা থাকতে পারে, যদি না থাকে আমরা 3 ইঞ্চি করেই ধরে নিব, কারণ এটা স্ট্যান্ডার্ড মাপ। যখন মাটির নিচে যে কোনো স্ট্রাকচার থাকে সেটা 3 ইঞ্চি কাভারিং থাকে। তো এখানে কাভারিংয়ের নোটটা কোথায়? ল্যাপ অপশন চেয়ার হোক, সম্ভবত এখানে এখানে কাভারিং এর নোট দেওয়া হয় নাই। নর্মালি এখানে একটা কাভারিং এর নোট থাকে। আচ্ছা, যাই হোক, এখানে কাভারিং এর নোটটা আমার চোখে পড়তেছে না। আমরা 3 ইঞ্চি কাভারিং ওখানে ধরে নিচ্ছি। তাহলে 20 ইঞ্চি থেকে 3 ইঞ্চি যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 6 ইঞ্চি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কত থাকতেছে? 14 ইঞ্চি থাকতেছে, তাই না? 14 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি। 1 ফিট 2 ইঞ্চি ডায়া যদি হয় তাহলে এটার পরিধি আমরা বের করতে পারবো না? এটার পরিধি বের করা জি যায়? ভাইয়া যাবে। আচ্ছা, এখানে ওই হিসাবে এটা পরিধি বের করা হয়েছে। হ্যাঁ, ওই ফর্মুলা বের করে এটা পরিধি যে বের করে বাড়তি অংশটুকু যোগ করা হয়েছে। আপনি ইজি হচ্ছে যদি অটোক্যাড ইউজ করতে পারেন তো অটোক্যাডে ড্র করে নিলে হয়ে যাচ্ছে, আর যদি অটোক্যাড আমরা ইউজ না করতে পারি তাইলে ফর্মুলা দিয়ে বের করব। আচ্ছা, 1 ফিট 3 ইঞ্চি কেন? তার মানে কি এখানে 2.5 ইঞ্চি কাভারিং ইউজ করা হয়েছে? হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, আমরা 1 ফিট 2 ইঞ্চি ধরেই দেখি। আমরা একটা সার্কেল আঁকতেছি, এটা হবে রেডিয়াস হবে তাহলে কত? 7 ইঞ্চি। হ্যাঁ, 7 ইঞ্চি। এটা হচ্ছে আমার রেডিয়াস। এটা যদি আমি লিস্ট দেখি, লিস্ট দেখলে এটার আমার লেন্থ পেয়ে যাব 3 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, 3 ফিট 8 ইঞ্চি হচ্ছে এটার এটার এরিয়া, কি বলে, পরিধি। হুম, এটা হচ্ছে পরিধি 3 ফিট 8 ইঞ্চি। এই 3 ফিট 8 ইঞ্চি পরিধির সাথে এখানে বাড়তি কত যোগ করা হয়েছে? 4 ইঞ্চি আর 2 ইঞ্চি, 6 ইঞ্চি যোগ করা হয়েছে। হ্যাঁ, 6 ইঞ্চি কেন যোগ করা হয়েছে? এক্স্যাক্টলি 6 ইঞ্চি আসে না, যেহেতু আমরা জানি এখান থেকে এখানে লেন্থ দূরত্ব হচ্ছে 6 ইঞ্চি, আমার বলে দিচ্ছে। এই জন্য এখানে 3 ফিট 8 ইঞ্চি সাথে এখানে লেন্থ হিসাবে 6 ইঞ্চি যোগ করা হয়েছে। এখানে বাড়তি হিসাব করা হয়েছে। মানে আপনি যদি অন্যান্য ফর্মুলায় যান তাহলে এই লেন্থটা একটু কমই পাবেন। ঠিক আছে, যেহেতু এস্টিমেটের খাতিরে আমরা কমে যাব না, বাড়তিই ধরে রাখছি। বোঝা গেছে কিনা এই জিনিসটা? জি ভাইয়া বুঝতে পারছি। জয় ভাই, বুঝতে পারছেন কিনা? ভাই একটু মানে হয়েছে আর কি, ওই 6 ইঞ্চি বিয়োগ দেওয়ার বিষয়টা আর না কি। না, বিয়োগ দিই না, আমরা যোগ 3 ইঞ্চি করছি। ইন্টু 3 ইঞ্চি। আমি বলি, ও আচ্ছা, 3 ইঞ্চি টু 3 ইঞ্চি, এটা হচ্ছে ক্লিয়ার কাভার। হ্যাঁ, আবার আবার যাই আমি ড্রয়িংয়ে। এই তো, এইখানে দেখতেছেন একটু খালি জায়গা আছে, এই জায়গাটুকু একটা খালি জায়গা আছে আমাদের। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 ইঞ্চি। ঠিক আছে, এই যে 1 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, একদম পাইলের বাহির থেকে বাহির পর্যন্ত। কিন্তু আমার রিংটা জি ভাই। হবে, রিংটা হবে একটু ভিতরে, এই এই যে খালি জায়গাটুকু বাদ দিয়ে। এই খালি জায়গাটুকু আমরা ধরতেছি এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি। তাইলে এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি, 6 ইঞ্চি বাদ দিলে কত হচ্ছে? 1 ফিট 2 ইঞ্চি বা 14 ইঞ্চি হচ্ছে। ফুট 2 ইঞ্চি। হ্যাঁ, 14 ইঞ্চি হচ্ছে। তাহলে 14 ইঞ্চি যদি হয়, 14 ইঞ্চির জন্য আমরা একটা সার্কেল যদি হিসাব করি, আপনি ফর্মুলা দিয়েও যদি হিসাব করেন তাহলে কত আসে? ফর্মুলাটা কি হচ্ছে? পাই ডি, তাই না? পাই ডি, পাই হচ্ছে 3.1416 ইন্টু ডি। ডি কত? ডি হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি, তাই না?
জি ভাইয়া। 1 ফিট 2 ইঞ্চি, জি তাহলে ভাইয়া। 1.17। তাহলে ওই একই আসতেছে, 3 ফিট 8 ইঞ্চি আসতেছে। ঠিক আছে, সেম একই আসবে, কারণ এখানে ড্র যেটা হচ্ছে সেই অনুযায়ী তো হিসাব হচ্ছে, সেম একই ডাটা যেহেতু সেম একই আসবে। এখানে 3 ফিট 8 ইঞ্চি আমরা ক্যালকুলেশন করে পাইলাম, আর এখানে আমরা অটোক্যাড থেকেও 3 ফিট 8 ইঞ্চি পাইলাম। এই 3 ফিট 8 ইঞ্চির সাথে আমি আরও 6 ইঞ্চি যোগ করছি। কেন যোগ করছি? কারণ এটা হচ্ছে আমার স্পাইরাল। স্পাইরাল মানে কি? স্পাইরাল মানে হচ্ছে একটা রড পেঁচায় 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 যাবে, আলাদা আলাদা রিং না। ঠিক আছে, একটা রডই পেঁচায় যাবে। এখান থেকে এখানে একটা ডিস্টেন্স আছে, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা কত? এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা হচ্ছে 6 ইঞ্চি। ঠিক আছে, এই 6 ইঞ্চি বাড়তি রড আমরা যোগ করে নিচ্ছি, স্পাইরাল যেহেতু, স্পাইরালের জন্য। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া, এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে 3 ফিট 8 ইঞ্চি যোগ 6 ইঞ্চি, টোটালি হলো 4 ফিট 2 ইঞ্চি। এটা হলো একটা রড, স্পাইরালের দৈর্ঘ্য বের করলাম। এবার আসেন স্পাইরালের সংখ্যা। এই স্পাইরালের সংখ্যাটা আমরা কিভাবে নিব? স্পাইরালের সংখ্যাটা নিব খুব ইজি। আমার যেহেতু সব জায়গায় সেম, অর্থাৎ হচ্ছে 6 ইঞ্চি পর পর আমার 60 ফিট লেন্থ আছে, 60 ফিট লেন্থের মধ্যে এই 3 ফিটে কোনো স্পাইরাল হবে না। ড্রয়িংয়ে দেখানো আছে এটা কাট অফ লেভেল, অর্থাৎ হচ্ছে এই 3 ফিট কি হবে, এটা চলে যাবে পাইলকের ভিতরে ঢুকবে, এখানে কোনো স্পাইরাল রড নাই। তার মানে হচ্ছে টোটাল লেন্থ কত হইল? 60 - 3। বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, 57। জি ভাইয়া। 57। তাইলে আমরা 57 লিখি, আমরা এখানে একটু করে দেখি। 57 ডিভাইডেড বাই 6 ইঞ্চি মানে হচ্ছে 0.5, এটা আসছে 114। হ্যাঁ, আর এটার সাথে আমার দিতে হবে +1, তাহলে এখানে আসতেছে 115। এই যে দেখেন এখানে 115 হিসাব করা হয়েছে। বুঝতে পারছেন এই 115টা কিভাবে বের করা হয়েছে? ভাইয়া +1টা। আচ্ছা, +1টা খুব ইজি জিনিস, আমি বলি। আমি যখন এইটাকে ভাগ দিছি, এই লেন্থ থেকে এখান পর্যন্ত ভাগ দিছি, আমি আমি ইজিলি একটা জিনিস করে দেখাই। ধরেন এখানে আমার আছে সে ধরেন 10 ফিট, 10 ফিট। হ্যাঁ, তো 10 ফিট হইলো 100, 10 ফিট। হ্যাঁ, এখন আমি বললাম এটা 6 ইঞ্চি পর পর আমার রিং হবে। ধরেন আমি কি করতেছি, যখন অফসেট 6 ইঞ্চি, হ্যাঁ, খেয়াল করেন আমি 6 ইঞ্চি পর পর দিলাম এটারে। যখনই আমি 6 ইঞ্চি পর পর হিসাব করব ম্যাথমেটিক্যালি, এটা কিন্তু এইভাবে হিসাব করতেছে যে 6 ইঞ্চি পর পর। 6 ইঞ্চি পর পর হইলে কয়টা হবে আপনাদের হিসাবে? 20টা, তাই না? 10 ফিটের মধ্যে 6 ইঞ্চি পর পর হইলে জি ভাইয়া। 20টা হবে, কিন্তু আমার হিসাবে হবে 21টা। কেন হবে 21টা বলেন তো? আচ্ছা ধরেন আমি আর নিচে কন্টিনিউ করতেছি না, 20টা হবে সেটা তো বুঝতে পারছেন। আচ্ছা 20টা না কন্টিনিউ করলে বোঝা যাবে না, আমি কন্টিনিউ করে দেখাচ্ছি। তাহলে এখানে কতগুলো আছে? 1 2 3 সবার শেষে একটা 4 ভাইয়া হয় বেশি। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, 20টা বোঝা গেছে জি তো ভাইয়া, 20টা। 20টা। কিন্তু এই যে শুরুতে, এই যে শুরুতে আমার এখানে একটা লাগবে। বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। এই শুরুর জন্য 1 যোগ দিতে হয়। এটা শেষে হয় না, এটা প্রথম যখন আমি 6 দিয়ে ভাগ দেই, তখন প্রথম ভাগটাই কিন্তু সে 6 ইঞ্চি পরে নিচ্ছে। এটা ম্যাথমেটিক্যালি হচ্ছে, তাই না? প্রথম ভাগটাই সে 6 ইঞ্চি পরে নিচ্ছে, কিন্তু আমার তো শুরুতেই একটা লাগবে। শুরুতে একটা দিয়ে তারপরে আমি জি ছয় ভাইয়া। ইঞ্চি দূরত্বে যাব। এই জন্য এখানে সবসময় 1 যোগ করা হয়। এই ধরনের স্পেসিং যখন আমরা হিসাব করি, তখন সবসময় +1 করতে হয়। ঠিক আছে, তাইলে জি ভাইয়া। 115টা কিভাবে আসলো এটা বোঝা গেছে। আর বাকি সব ফর্মুলা অনুযায়ী 10 মিলি ডায়া রিং, 10 মিলি ডায়া বসাইলাম।
আমার একটা পাইল সংখ্যা আছে 122 বসাইলাম, তারপরে এখানে কতগুলা আছে একটার জন্য 115টা পাইলাম, এখানে এটা অটোমেটিক লেন্থ ক্যালকুলেট, টোটাল সংখ্যা ক্যালকুলেট হয়েছে, আর এই লেন্থটা আমরা বসাইলাম, বসানোর পরে এখানে টোটাল লেন্থ ক্যালকুলেট হয়েছে, আর এখান থেকে টোটাল ওয়েট ক্যালকুলেট হয়েছে। ঠিক আছে, ওয়েট ক্যালকুলেশনের ফর্মুলাটা আগেও বলছি, সেম সব রডের জন্য একই ফর্মুলা। এটা ডায়া এখানে এটার সাথে লিঙ্ক করা আছে, যখন ডায়া চেঞ্জ করব সে খেয়াল করেন, আমি ধরেন এখানে 16 মিলি দিলাম, তখন অটোমেটিক এইখানে ওয়েটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে আরও কম দিই, ধরেন 10 মিলি ছিল 8 মিলি দিই, তখন অটোমেটিক এখানে ওয়েটটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, স্পষ্ট। ওকে, তাইলে পাইলের রডের ক্যালকুলেশন মোটামুটি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, তাহলে এইভাবে 55 ফিটের জন্য হিসাব করা হয়েছে, সেম একই মেথড, একই কনসিডারেশন 55 ফিটের জন্য করা হয়েছে। তাহলে আমি আর এটাতে যাচ্ছি না, ঠিক আছে? জি আচ্ছা, ভাইয়া, পারবো এটা। হুম, তাহলে এখানে দেখেন, এখানে জিনিসটা কি করা হয়েছে, এখানে টোটাল ডায়া অনুযায়ী এখানে টোটাল সামারি করা হয়েছে, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, সাম ইফের ফর্মুলা, খুব বেসিক ফর্মুলা, যে ডায়া যদি 10 মিলি হয় তাহলে এখানে সাম করবে, ডায়া যদি 12 মিলি হয় তাহলে এখানে সাম করবে, ডায়া 16 মিলি হলে এখানে সাম করবে। আমি যখনই এখানে ডায়া চেঞ্জ করে দেবো, এখানে ফিগারটাও চেঞ্জ হয়ে যাবে। সে ধরেন আমি এখানে 12 মিলি দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওই যে 12 মিলির সাথে 12 মিলি ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটা স্ট্যান্ডার্ড এটা ফর্মুলা করা আছে, এই ফর্মুলা আমরা সবসময় ঠিক রাখবো। যখনই কোনো নতুন মেজারমেন্ট নিতে হয় তখন এই মাঝখানে নিব, তাহলে রেঞ্জটা ঠিক থাকবে, আর অটোমেটিক নিচে টোটালগুলা ক্যালকুলেট হয়ে যাবে, এই সবগুলা মিলে টোটালগুলা ক্যালকুলেট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না এইটুকু? জি ভাইয়া। এই ফর্মুলা প্রত্যেকটা রড ক্যালকুলেশনের জন্য সেম ভাবে একই ফর্মুলা আমরা ফলো করছি। ঠিক আছে, জাস্ট কি চেঞ্জ হবে, এই লেন্থ চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে, ডায়া চেঞ্জ হবে। ঠিক আছে, লেন্থ, সংখ্যা আর ডায়া, আর এখানে ডিসক্রিপশন চেঞ্জ করব, এখানে কম্পোনেন্ট চেঞ্জ করব, ব্যাস। আর বাকি সব ফর্মুলা সেম থাকবে। এবার আসেন পাইল ক্যাপের জন্য, একইভাবে পাইল ক্যাপের ড্রয়িংটা আমাদের বুঝতে হবে। পাইল গেল, পাইলের পরেই আসতেছে পাইল ক্যাপ, আমরা জানি এই হইলো আমার পাইল ক্যাপ। যদি আমরা 1P-তে যাই, 1P-তে গেলে আমরা দেখতে পারবো আমাদের এখানে এই বরাবর রড আছে, আবার ওই দিকেও রড আছে। ঠিক আছে, আচ্ছা এইটা যেটা এটাকে বলে হচ্ছে হুক। ঠিক আছে, এটা এই যে বাড়তি অংশটুকু এটাকে বলে হুক। ঠিক আছে, এইটার হুক বলে, বা লোকাল ভাষায় ব্যান্ডও বলে, রডের ব্যান্ড বলে, আরও বাংলা ভাষায় বললে মাটাম বলে। ঠিক আছে, মিস্ত্রিদের ভাষায় মাটাম বলে। এই মাটাম কতটুকু হবে এটারও একটা ফর্মুলা আছে রডের ডায়া অনুযায়ী। ঠিক আছে, আমরা যদি একটু আমাদের জেনারেল নোটে যাই তাহলে বোঝাইতে সুবিধা হবে। এই যে দেখেন, হুক ফর রিভার, এখানে লেখা আছে যে ফর অল রিভার প্রোভাইডিং 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড হুক, 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড হুক ইফ নট শোন ইন দ্য ড্রয়িং, আদার্স ড্রয়িং আর অ্যাজ পার এসিআই কোড। ঠিক আছে, 90 ডিগ্রি দিতে হবে এটা বলছে, কিন্তু হুকের লেন্থ কি বলে দিচ্ছে এখানে? নর্মালি হুকের লেন্থটা বলে দেয়, যদি না দেয় তাহলে আমাদের ফর্মুলা ফলো করতে হয়। নর্মালি অনেক সময় এরকম একটা টেবিল করে দেয় যে কত ডিগ্রি হুক বা কত ডায়ার রড হলে কতটুকু লেন্থ হবে। তো এইখানে কি আছে কোথাও থিকনেস কাভার? আচ্ছা, এই যে কাভারিং এর এখানে একটা দেখানো আছে, অ্যাজ পার শোন ড্রয়িং, এখানে 40 ইঞ্চি ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা, এটা কি দেখানো আছে? আচ্ছা, এই যে এখানে দেখেন ফর্মুলাটা দেওয়া আছে, এটা হচ্ছে 12D। 12D মানে হচ্ছে রডের ডায়ার 12 গুণ, 90 ডিগ্রি যখন হবে 12D। ঠিক আছে, 12D রডটার বাড়তি লেন্থ হবে, এইটুকু আমাদের হিসাব করলেই হয়ে যাচ্ছে।
আর এখানে কি বলছে 6 থেকে 12 মিলি 6 থেকে 32 মিলি পর্যন্ত রড যখনই 90 ডিগ্রি হুক হবে তখন এটা 12D ফর্মুলায় বাড়তি লেন্থ নিতে হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ওইটা পাইলাম 12D অনুযায়ী পাইলাম। এখন আমরা একটু ড্রয়িংয়ে যাই। তাহলে এইখানে যেটা করতে হচ্ছে আমাকে, যে আমরা এখানে 1 ফিট 7 ইঞ্চি 1 ফিট 7 ইঞ্চি মানে 2 ফিট 3 ফিট 3 ফিট 4 ইঞ্চি, তাই না? 3 ফিট 4 ইঞ্চি টোটাল লেন্থ। 3 ফিট 4 ইঞ্চি টোটাল লেন্থ। 3 ফিট 2 ইঞ্চি। আচ্ছা, 3 ফিট 2 ইঞ্চি কেন? 3 ফিট 2 ইঞ্চি কেন? ভুল করতেছি আমি। 3 ফিট 2 ইঞ্চি, আচ্ছা যাই হোক, 3 ফিট 2 ইঞ্চি। তাহলে এদিকেও 3 ফিট 2 ইঞ্চি আছে, এদিকেও 3 ফিট 2 ইঞ্চি আছে। রিভারটা কি দেওয়া আছে দেখেন, 16 মিলি ডায়া। জয় ভাই পড়তে পারতেছেন কিনা আমাকে একটু পড়ে শোনান তো, বুঝান তো কি রিভার এখানে দেওয়া আছে। 16 ডায়ার, হ্যাঁ, 4 ইঞ্চি, সেন্টার টু সেন্টারে। সেন্টার টু সেন্টার দুই দিকে দেখানো আছে, এটার কারণটা কি? এটা বলতে পারতেছি না ভাই। কারণ হচ্ছে এখানে দুই দিকেই রিভার থাকবে, নেটের মতো হবে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে একটা রিভার চলে যাবে এই বরাবর, আমরা যদি এটাকে লেন্থ বলি, লেন্থ বরাবর, আর এটাকে যদি উইথ বলি, তাহলে লেন্থ বরাবরও একটা রিভার বসবে, উইথ বরাবরও একটা রিভার বসবে। এখানে যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো। দেখেন, এখানে একটা রিভার চলে যাচ্ছে এই বরাবর, এই যে লম্বা রিভারটা, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে উইথ বরাবর। আর এই লেন্থ বরাবর এখানে আরেকটা রিভার চলে যাচ্ছে। বুঝতে পারছেন? লেন্থ জি বরাবর ভাই, একটা বুঝতে চলে পারছি ভাই। যাচ্ছে, আর উইথ বরাবর একটা রিভার চলে যাচ্ছে। এইখানে এটা রেক্টেঙ্গেল সাইজ, যেহেতু এটাতে বুঝতে সুবিধা হবে যে এখানে কি বোঝাচ্ছে, যে এইদিকে একটা লম্বা রিভার, এদিকে একটা শর্ট রিভার, অর্থাৎ দুই দিকেই চলে যাচ্ছে। আলটিমেটলি এটা একটা নেটের মতো হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি রিভার প্ল্যানটা যদি উপর থেকে আঁকি তাহলে কি রকম হচ্ছে, ধরেন আমার এখানে 3 ফিট 2 ইঞ্চি, তাই না? 36 38 ইঞ্চি, এই 38 ইঞ্চি, এদিকেও 38 ইঞ্চি। এই তো, এটা হচ্ছে আমার, এটাকে একটু চেঞ্জ করি, এই, হুম। এখন আমার কাভারিং বাদ দিতে হবে। আমি 3 ইঞ্চি কাভারিং বাদ দিয়ে ভিতরের এরিয়াটুকু নিলাম। এইটুকু হচ্ছে আমার ভিতরের এরিয়া। এটা একটু কালার চেঞ্জ করি। এটার জন্য কাভারিংটা বাদ দিতে হবে, তাই না? কারণ আমার সব জায়গায় কাভারিং আছে। যে আমরা যদি এখানে দেখি, এই যে এখানে একটা খালি জায়গা আছে, ঠিক আছে? এই যে এইটুকু, এখানে কতটুকু কাভারিং দেখানো আছে, এই পাশের কাভারিংটা উল্লেখ নাই। আমাকে দেখে নিতে হবে কত। আমি 3 ইঞ্চি কাভারিংয়ে এখানে ধরে নিলাম, হ্যাঁ। 3 ইঞ্চি কাভারিং আমরা ধরলাম, ধরার পরে আমার লেন্থ আসছে এইটুকু, অর্থাৎ হচ্ছে এখান থেকে এইখানে, অর্থাৎ 38 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ গেল, 6 ইঞ্চি বাদ দিয়ে আসছে 2 ফিট 2 ফিট 8 ইঞ্চি। এখন আমার প্রথমে আমরা এখানে একটা রিবার নিলাম, অফসেট হচ্ছে 4 ইঞ্চি পর পর, তাই না? এই একটা, জি ভাইয়া। দুইটা, তিনটা, চারটা, যে কয়টা হয় আমার স্পেসিং অনুযায়ী 4 ইঞ্চি পর পর, এই পাইলাম। তারপরে আমরা কি করব, আমি এই এই জিনিসটা ফেলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এই বরাবর আবার রিভার আছে, ঠিক আছে? এদিকেও 4 ইঞ্চি পর পর। বুঝতে পারছি ভাই, এটা জালির মতো হবে। এটা একটা জালির মতো হবে। অনেক সময় ডাবল জালি থাকে, হ্যাঁ, অর্থাৎ নিচেও থাকে উপরেও থাকে, বোথ ওয়েতে। এখানে তো বলে দিছে আলাদা আলাদা করে। অনেক সময় একটা নোট দিবেন, দিয়ে বলবে বোথ ওয়ে, বোথ ওয়ে মানে উভয় দিকে, ঠিক আছে? একই কথা। তাহলে এটা এরকম জালির মতো হচ্ছে। অনেক সময় হয় কি, দেখা গেল যে এটা ডিজাইন অনুযায়ী যেরকম লাগে ডিজাইনে, এখানে এখানে ডাবল জালি দেয়, আবার এই উপরে আবার আরেকটা ডাবল জালি দেয়।
এইখানেই হয়তো বা আছে, এখানে কি আছে ডাবল জালি কোথাও? এই যে এই ড্রয়িংটা খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের লিফট কোরের ক্যাপটা। লিফট কোরের ক্যাপটাতে এই নিচে একটা নেট আর উপরে আরেকটা নেট, ডাবল জালি। তাহলে আমাদের দুইটাই হিসাব করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এখন কি লাগবে, যে যেহেতু এই ওয়ান পির ক্ষেত্রে কি লাগবে, ওয়ান পি যেহেতু দুই দিকেই সেম মাপ, আমরা যদি এই পাশের একটা লেন্থ বের করতে পারি একটা রিভারের, তাইলে আমার দুই দিকের জন্যই সেমই আসবে, তাই না? আর এটার জন্য আমার দুই পাশেই আলাদা আলাদা করে লেন্থ বের করতে হবে। শর্ট ডিরেকশন, লং ডিরেকশন, বোথ দিক সব দিকেই আলাদা করে বের করতে হবে। আচ্ছা, তাইলে এখন ঘটনা কি হচ্ছে, আমরা এখানে পাইছি 2 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 8 ইঞ্চি পাইছি, আর আমার হুকের লেন্থটা বের করতে হবে। হুকের লেন্থটা মানে হচ্ছে এই যে এখান থেকে 12 ডি। এখানে যতটুকু যাই দেখানো থাকুক এটা ফ্যাক্ট না, কিন্তু আমার ড্রয়িংয়ে বলে দিছে 12 ডি। 12 ডি যদি হয় তাহলে আমার রডের ডায়া আছে কত, 16, ঠিক আছে? তাহলে 16 × 12, তাহলে হচ্ছে 192 মিলিমিটার, 192 মিলিমিটারে বের হয়েছে। এখন আমাকে এটাকে নিতে হবে ইঞ্চিতে। ইঞ্চিতে নিতে গেলে কি করা লাগবে, মিলিমিটারকে জানেন? 1 ইঞ্চি সমান 25.4 মিলি, হ্যাঁ? জি ভাই। 25.4 মিলি দিয়ে আমরা ভাগ দিব, তাইলে আসতেছে 7 ফিট, সরি 7 ইঞ্চি, ইঞ্চি 50, 7.5 ইঞ্চি ভাই, সাড়ে সেভেন সাত পয়েন্ট ইঞ্চি ফাইভ ফাইভ 7.55। আমরা এখানে 8 ইঞ্চি ধরে নিলাম, ঠিক আছে? আমরা রাউন্ড রাউন্ড করে দিলাম 8 ইঞ্চি। তাহলে আমার এখানে পাইছি দুই পাশের জন্য গেলে, কিন্তু এখানে আমরা পাইলাম 12 ডি, এই পাশেও 12 ডি, তাহলে এই পাশে 8 ইঞ্চি, এই পাশেও 8 ইঞ্চি আমার লাগবে, ঠিক আছে? তাইলে আমার এখানে পাইলাম আমরা কত, আমরা এখানে পাইলাম 3 ফিট, 2 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 8 ইঞ্চির সাথে 8 8 16 ইঞ্চি যোগ হবে, তাহলে কত হয়? 2 ফিট 8 ইঞ্চি যোগ হচ্ছে 16 ইঞ্চি, না? 2 ফিট যোগ হয় ভাই আরো। ধরেন 4 ফিট হয়েছে, টোটাল 4 ফিট, ঠিক আছে? কিভাবে হয়েছে বুঝছেন তো? জি ভাই। এখানে একটু করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 1 ফিট জন্য, হ্যাঁ? আচ্ছা, এটা হলো, সমান্তরালে হবে। জি ভাই। এখানে হবে হচ্ছে আমার টোটাল ছিল কত, 3 ফিট 2 ইঞ্চি, না? 3 ফিট 2 ইঞ্চি মাইনাস করলাম আমি কাভারিং এর জন্য 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি মানে হচ্ছে 0.25, না? জি ভাই। ও হ্যাঁ, 0.25 মাইনাস হচ্ছে আবার 0.25, যেহেতু দুই পাশে কাভারিং, ঠিক আছে? তারপরে আমি কি করব, প্লাস করব। প্লাস করব কিসের জন্য, ওই যে হুকের জন্য বাড়তি লেন্থ কত, 8 ইঞ্চি, 8 ইঞ্চি কত, 0.67, না? প্লাস হচ্ছে 0.67, এই হলো 4 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? এইখানে 3 ফিট 2 ইঞ্চি সরাসরি ধরা হয়েছে, মাটামের লেন্থ ধরা হয় নাই, তার মানে এখানে ভুল আছে, ঠিক আছে? এখানে মাটামের লেন্থটা অ্যাড করে দিতে হবে। এখানে সরাসরি কি করছে, ওই যে 3 ফিট 2 ইঞ্চি, 3 ফিট 2 ইঞ্চি বসানো আছে, মাটামের লেন্থ অ্যাড করা নাই। মাটাম বা কি বলে হুকের জন্য বাড়তি দৈর্ঘ্যটা এখানে অ্যাড করা হয়নি। তাহলে অরিজিনাল লেন্থ আসবে এইটা, ঠিক আছে? আপনারা এটা কারেক্ট করে নেবেন। জি ভাই। আচ্ছা, তাহলে আমি পাইলাম আমার লেন্থ হলো এটা, এটা স্ট্রেট বটম। আমার এটা পাইলাম একটার জন্য সংখ্যা কত, 10টা। সরি, এটা পাইলের সংখ্যা, এটা হলো ক্যাপের সংখ্যা 10টা। আর একটার জন্য কত লাগতেছে, এটা ক্যালকুলেট করে নিছে। কিভাবে নিছে আমি দেখি। আমার হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি ডিভাইডেড বাই 4 ইঞ্চি, 4 ইঞ্চি হচ্ছে 0.33, ঠিক আছে? আর হচ্ছে +1। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে 10.61 আসছে, 51 বসানো আছে। এটাকে যেভাবে ফ্র্যাকশন আসে ফ্র্যাকশনই রাখা উচিত। এটাকে কি বলে,
আমাদের ইয়ে অনুযায়ী কত আসছে, কয়টা আসছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আসছে। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি ফ্র্যাকশন যেটা আছে 9টা 10.6161ই রাখি, তাহলে এটাই মোর দেন এনাফ। কিন্তু প্র্যাকটিক্যালি এত লাগবে না, আমরা দেখছি প্র্যাকটিক্যালি আসলে এর চেয়ে বেশি বসবে না। কিন্তু আমার থিওরিটিক্যালি যখন আমি ক্যালকুলেট করতেছি তখন থিওরিটিক্যালি ক্যালকুলেশনের যে সংখ্যা আসবে সেটাই আমি রাখবো। তাহলে এই সংখ্যাটা কিভাবে বের করছি বুঝতে পারছেন? আবার দেখাবো। জি ভাই, একটু যদি এখান থেকে এখানের লেন্থ হচ্ছে 3 ফিট। ও সরি, আমি তো ভুল করতেছি, 3 ফিট না তো, সরি, 2 ফিট 8 ইঞ্চি। 2 ফিট 8 ইঞ্চি, তাই না? তাহলে এটা 2 2 আর 8 হচ্ছে 6 7 6 7। আচ্ছা, এই তো 9টা চলে আসছে, ব্যাস। এটা যা আসলো তাই। 2 ফিট 9 ইঞ্চি প্লাস হচ্ছে 1, 2 ফিট 9 ইঞ্চি প্লাস হচ্ছে 1। 1টা কেন জানেন? অলরেডি এক্সপ্লেইন করছি কেন 1। ঠিক আছে? ওই শুরুতে একটা হয় সেটার হ্যাঁ, জন্য না ভাইয়া? শুরুতে একটার জন্য। আর এখানে এই যে 4 ইঞ্চি দিয়ে ভাগ দিছি কেন? 2 ফিট 9 ইঞ্চিকে 4 ইঞ্চি ভাগ দিছি কারণ হচ্ছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং, এই জন্য 4 ইঞ্চি দিয়ে ভাগ দিছি। এই জন্য 9টা আসছে, আমরা 9টাই রাখতেছি। যা আসছে ফ্র্যাকশন ওইটাই রাখবো, আমরা এখানে কারেক্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে? তাইলে আমার টপ চলে গেল, বটম চলে গেল। আচ্ছা, এইখানে কি আবার? আচ্ছা, এটা জিরো করা আছে, এটা ক্যালকুলেট করা হয় নাই। তাহলে আমার এই 1p 10টার জন্য রিভার ক্যালকুলেশন কমপ্লিট। 1p 10টা আছে আমার, যদি 10টা থাকে 10টা, 12টা থাকে 12টা, আমরা আগে দেখে নিব, আমাদের ক্যালকুলেট করা আছে কয়টা আছে 1p। এই অনুযায়ী এখানে সংখ্যা চেঞ্জ হবে, যদি 10টা থাকে 10টা, 12টা থাকলে 12টা। তাহলে এটার জন্য আমার রিভার ক্যালকুলেশন কমপ্লিট। বুঝাইতে পারছি কিনা? আর এখানে যেগুলো জি আছে, ভাই। এখানে জি ভাই। যেগুলো আছে এগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট, এগুলো 0 0 করে রাখা আছে। যদি কোথাও ডাবল লেয়ার থাকে, যেমন ধরেন এখানে সব স্ট্রেট বটম, যদি যদি টপ থাকতো সেই ক্ষেত্রে আমরা এখানে টপ হিসাব করতাম। যেহেতু এখানে টপ রিভার নাই, এটাকে 0 করে রাখা হয়েছে। বুঝাইতে পারছি কিনা? বটমের জি রিভার, ভাই। বটমের রিভার এটা হলো ওই যে লেখাই আছে দেখেন। আমরা হিসাব করার সুবিধার্থে এখানে ডিরেকশনগুলো ধরে নিই, নর্থ ইস্ট আর হচ্ছে ইস্ট ওয়েস্ট আর নর্থ সাউথ। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে আমরা যদি আবার ড্রয়িংয়ে যাই, আমরা নর্থটা সবসময় উপরের দিকে খেয়াল করি, কল্পনা করি সবসময় নর্থ উপরের দিকে আছে। এই যে আমাদের এখানে একটা হুইল আছে দেখেন, এই হুইল অনুযায়ী নর্থ সবসময় উপরে। ঠিক আছে? তাহলে আমরা ইস্ট ওয়েস্ট যখন হিসাব করতেছি, তার মানে হচ্ছে এই ডিরেকশনগুলাতে, এই যে রড, খেয়াল করেন ডিরেকশন বলতেছি আমি কোনটা, ডিরেকশন বলতেছি এইটা, এই বরাবর ডিরেকশন, কিন্তু রডের কথা বলতেছি এইটা। কারণ কি? যে এই ডিরেকশনে স্পেসিং বসছে, স্পেসিংয়ে কোন রিভার বসছে? বসছে কিন্তু এই রিভার। অর্থাৎ 4 ইঞ্চি পর পর আমরা এই দিকে গেছি। বুঝাইতে পারছি কিনা? জি ভাই। 4 ইঞ্চি পর পর আমরা এদিকে গেছি। আবার যখন নর্থ নর্থ সাউথে আসছি, নর্থ সাউথ হচ্ছে এই দিকে, এই ডিরেকশনে, এই ডিরেকশনে আমরা রিভার কোনগুলা? এইগুলা, এই রিভারগুলো হচ্ছে এই ডিরেকশনে। এই বেসিক জিনিস যদি আমরা ফলো করি, তাইলে আমাদের ক্যালকুলেশনগুলো ইজি হবে। এই নর্থ ইস্ট আর হচ্ছে সাউথ ওয়েস্ট, নর্থ সাউথ আর হচ্ছে ইস্ট ওয়েস্ট। ঠিক আছে? তাহলে এইভাবে কি পাইল ক্যাপের রিভারগুলো ক্যালকুলেট করা যাবে? জি ভাই, জি চেষ্টা করা ভাইয়া যাবে। যাবে। জাস্ট সেম কি করতে হবে, ডায়া সংখ্যা, একটার জন্য লেন্থ কত আসে সেটা বের করতে হবে, না একটার জন্য কতগুলো রড আসে সেটা বের করতে হবে, আর এইখানে একটার জন্য কত লেন্থ আসে সেটা বের করতে হবে। ব্যাস, আর কিছু না। আর বাকিটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ আমি আরেকটু জি ভাই। স্পেসিফিক করে বুঝাই, এই জায়গায় এই ডাটা, এই ডাটা আর এই ডাটা,
উপরেও তাই করছি আমরা, পাইলের ক্ষেত্রেও তাই করছি, এখানেও তাই। এই জিনিসগুলোতে আপনার কাজ করতে হবে, ডায়ামিটার বসাইতে হবে, কতগুলা ক্যাপ আছে, এই 1p কতগুলো আছে সেটা বসাইতে হবে। আর একটার জন্য এই ডিরেকশনের লেন্থ কত, আবার এই ডিরেকশনের লেন্থ কত, ঠিক আছে? যেহেতু এটা স্কোয়ার শেপ ছিল, এই জন্য দুইটার জন্যই সেম লেন্থ আসছে। যদি রেক্টেঙ্গেল শেপ হয় তাইলে কিন্তু সেম লেন্থ আসবে না, এই রিভারের সংখ্যাও সেম আসবে না। এটা কি বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, 3P তে একটু সমস্যা হয়ে যাবে। 3p না, আদার্সগুলা তো। 3pটা আমি বলে দিচ্ছি কি করতে হবে। যেমন এটাতে এই রড যে লেন্থ আর এই রডের লেন্থ কি সেম? না ভাইয়া। সেম না। আবার খেয়াল করেন, এখান থেকে এখানে ডিস্টেন্স বেশি, এখান থেকে এখানে ডিস্টেন্স কম। আপনি যখন এদিকে 4 ইঞ্চি পর পর বসাবেন তখন আপনার রড লাগবে বেশি। আবার এখান থেকে এদিকে যখন 4 ইঞ্চি পর পর বসাবেন তখন এখান থেকে এখানে রড লাগবে কম, কারণ ডিস্টেন্স কম। জি ভাইয়া। বুঝতে পারছেন? সিম্পল জিনিস। আচ্ছা, এখন আসেন এটার জন্য কি করবেন। এটার জন্য ইজি, খুব ইজি। আমরা যেটা করব, অ্যাভারেজ নিয়ে নেব, অ্যাভারেজ লেন্থ, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে আমি যদি আলাদা আলাদা করে করি, অর্থাৎ হচ্ছে এইটুকু তো আমার স্কোয়ার শেপ আমি নিতে পারবো, রেক্টেঙ্গেল শেপ আমি নিতে পারবো এইটুকু, তাই না? এটার জন্য যদি আলাদা করে করি, এই রডের ক্ষেত্রে বলতেছি, এই রডের ক্ষেত্রে আমরা এখান থেকে এখানে আলাদা করে নিতে পারবো। কিন্তু এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটা তো ভেরিয়েবল লেন্থ, এখানে একটা লেন্থ, আবার এই জায়গায় একটা লেন্থ, এই জায়গায় একটা লেন্থ, তাই না? আমরা কি করব, এইখানে একটা লেন্থ বের করব আর এখানে একটা লেন্থ বের করব, করে অ্যাভারেজ করে নেব এই ডিস্টেন্সের জন্য, এইটুকু ডিস্টেন্সের জন্য। বুঝতে পারছেন? অর্থাৎ সে ধরেন আমার জি ভাইয়া। এই জায়গায় লেন্থ আসলো সে ধরেন 2 ফিট, হ্যাঁ, আর এই জায়গার লেন্থ আসলো 4 ফিট, মিনিমাম আর ম্যাক্সিমাম, ঠিক আছে? 4 ফিট, তাহলে আমরা 2 ফিট আর 4 ফিট যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে যে লেন্থটা আসবে এইটাই আমি ধরবো এইখানে অ্যাভারেজ, এখান থেকে এই পর্যন্ত অ্যাভারেজ, ঠিক আছে? আবার এটারে 2 দিয়ে গুণ দিলে এই পাশেরটাও পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। সিমিলারলি যখন আমরা এই ডিরেকশনের রড হিসাব করব, এটা ধরলাম আমরা একটা সলিড মেজারমেন্ট আমরা পেয়ে যাব, এটার জন্য কোনো এইটুকু ডিস্টেন্সের জন্য কোনো প্রবলেম নাই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সের জন্য কোনো প্রবলেম নাই, এটা আমরা আলাদা করে নিয়ে নিব। প্রবলেম হচ্ছে এখানে, এখানে আমরা এই জায়গার জন্য মিনিমাম ডিস্টেন্স দিব, ব্রাশ। হ্যাঁ, এখানের জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্স দিব, নিয়ে অ্যাভারেজ করে দেব, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, ভাগ দিয়ে অ্যাভারেজ করে দেব, তাহলে অ্যাভারেজ লেন্থ এখান থেকে এই পর্যন্ত চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে ক্যাপের হিসাবগুলো করা যাবে? জি ভাইয়া, চেষ্টা করা যাবে। ঠিক আছে, তাহলে আপনারা একটু ট্রাই করবেন। আমরা তাহলে একটু পরের আইটেমে দেখি কি আছে। এগুলো সব ক্যাপ বিভিন্ন টাইপের, দেখেন এই পাশে নোটেশন দেওয়া আছে কোনটা কোন টাইপের, আপনারা একটু দেখে নেবেন। 16p বিভিন্ন টাইপের আছে, যখন দেখেন 16pতে আসছি তখন কিন্তু আমার টপ বটম দুইটাই হিসাব করা হয়েছে, এই যে স্ট্রেট টপ, টপ টপের রিভার, আর স্ট্রেট বটম দিয়ে বটমের রিভার হিসাব করা হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওইখানে জি ভাইয়া। দুইটা জালি দুইটা ছিল। জালি, যে এখানে রিভার কিন্তু সেমই আসছে, ডিস্টেন্সও সেম আসছে, খালি এখানে ডায়ামিটারগুলো চেঞ্জ আছে, টপে 16 মিলি ইউজ করছে আর বটমে 20 মিলি ইউজ করছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে একটা আইটেমে চলে যায়, একটু সময় কম। আচ্ছা যাই একটু, এটা একটু আগাই, হ্যাঁ। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভের স্ল্যাবের রড এখানে হিসাব করা হয়েছে। স্ল্যাবের রডে বিভিন্ন ধরনের নোটেশন আছে, আপনারা আমি একটু বোঝানোর চেষ্টা করি। ড্রয়িংটা ওপেন করি আমি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। আচ্ছা, এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের এই জিনিসটা কিন্তু আমরা হিসাব করে ফেলছি অলরেডি, হ্যাঁ।
এই জন্য এখানে দেখেন এটার কোনো ডিটেল নাই, ডিটেল আছে কিসের, ডিটেল আছে এই টপের। এই জিনিসটার হিসাব আমরা কোন জায়গায় করছি জানেন, পাইল ক্যাপে। এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড বটম যেটা, এটা পাইল ক্যাপেরই অংশ, ঠিক আছে? খেয়াল আছে না, মনে আছে না আমাদের যে জি ভাইয়া, সিস্টেম? জি ভাই, 55 হ্যাঁ, ওইটা তো আমার পাইল ক্যাপেরই অংশ। তাহলে পাইল ক্যাপে এই জিনিসটা হিসাব হয়ে গেছে। এই জন্য দেখেন এখানে কোনো ডিটেলই আর লেখা নাই এই রিভারের জন্য। কোনটার জন্য ডিটেল লিখছে? এটা ভাই পাইল ক্যাপের টপ, এটা না ভাইয়া বটমটা? এটা হ্যাঁ, পাইল ক্যাপের টপ। এটা পাইল ক্যাপের মধ্যে রিভার চলে গেছে। এখন এখানে হিসাব করা হয়েছে এই ওয়াল আর এই টপ স্ল্যাবগুলা, হ্যাঁ? তো এই স্ল্যাব আর ওয়াল হিসাব করা হয়েছে। এইখানে আমি একটু জাস্ট আজকে এটা ডিটেলে যাব না, এটা একটু সময় লাগবে, কারণ যেহেতু স্ল্যাব আইটেমে অনেক কিছু থাকে। আমি এটা ডিটেল ড্রয়িং করে আপনাদের বোঝানোর চেষ্টা করতে হবে। একটা স্ল্যাবের ড্রয়িং যদি আপনারা মাথায় ঢুকাইতে পারেন, তখন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি, যে স্ল্যাবের রিভারগুলো কিভাবে থাকে। এইখানে দুই ধরনের রিভার থাকে, তিন ধরনের, ইন জেনারেল তিন ধরনের রিভার থাকে। একটা হয় হচ্ছে স্ট্রেইট রড, সোজা চলে যায়। আরেকটাকে বলে অল্টার ক্র্যাঙ্ক রড, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিসটেন্স, এটার একটা ফর্মুলা আছে, একটা নির্দিষ্ট ডিসটেন্স যায় এটা এরকম ক্র্যাঙ্ক হয়ে নিচের দিকে নেমে যায়, ঠিক আছে? আরেকটা হয় এক্সট্রা টপ বলে এটাকে, হ্যাঁ? এক্সট্রা টপ, এক্সট্রা টপ হচ্ছে একটা নির্দিষ্ট শর্ট ডিসটেন্সে একটা কাটা রড দেওয়া হয়। এটা স্ল্যাবের রিভারে মোটামুটি এই তিন ধরনের রড থাকে। কি বললাম, প্রথমে হচ্ছে স্ট্রেইট রিভার থাকে, তারপরে হচ্ছে অল্টার ক্র্যাঙ্ক রিভার থাকে, তারপরে হচ্ছে এক্সট্রা টপ থাকে। এটা হলো ইন জেনারেল। আর স্ল্যাবের রড বিভিন্ন ডায়ার হইতে পারে ডিজাইন অনুযায়ী। তো এখানে যা ইউজ করেছে, এখানে 10 মিলি ডায়া। দেখেন প্রথমে কি এখানে নিচেরটাতে কি হিসাব করা হয়েছে, এখানে বলতেছে 10 মিলি ডায়া। এই রিভারটা, এইদিকে যে রিভারটা চলে গেছে, এটা বলতেছে 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অল্টার ক্র্যাঙ্ক, ঠিক আছে? আর এই যে রডগুলা, এগুলা কি বলতেছে, 10 মিলি ডায়া, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অল্টার ক্র্যাঙ্ক। আর এইখানে এক্সট্রা টপ, অর্থাৎ এই এক্সট্রা টপ বলেন আর এই এক্সট্রা টপ বলেন, দুইটাই কি বলছে, একটা একটা 10 মিলি ডায়া এক্সট্রা টপ, ঠিক আছে? আবার এখানে বলছে দুইটা 10 মিলি ডায়া এক্সট্রা টপ। এই মোটামুটি আপনারা একটা কাজ করবেন, গুগলে সার্চ করে একটা স্ল্যাবের রিভার ফেব্রিকেশন কেমন হয় একটু ছবিগুলো দেখার চেষ্টা করবেন। নিজেরা একটু স্টাডি করবেন। নেক্সট ক্লাসে আমি স্ল্যাবের রিভার ডিটেল একটু বুঝাই দেবো আপনাদের, যে স্ল্যাবের রিভারটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই। তাহলে আজকে মোটামুটি শেষ করি। জি ঠিক ভাইয়া। আছে ভাই। আমি একটু সময় নিতেছি, আমি চাচ্ছি যে আপনারা একটু ডিটেলে যেন শিখতে পারেন, হ্যাঁ? এই জন্য সময় নিয়ে জি ভাই, আপনাদের তাই ভালো এক্সপ্লেন হবে। করার চেষ্টা করতেছি। আর ক্লাসের টাইমটাও আসলে কম, এই জন্য ক্লাসগুলো বেশি লাগতেছে, লাগুক, কিন্তু আমার চেষ্টা থাকবে হচ্ছে আপনাদের যেন একটু ক্লিয়ার কনসেপ্ট দিতে পারি আমি, হ্যাঁ? জি জি ভাই, ভাইয়া, কাজ বেশি ধন্যবাদ। লাগুক, ওটা সমস্যা নেই ভাইয়া, ডিটেলস দেখান তাই ভালো হবে। হ্যাঁ, সেটাই। তাহলে আপনারা একটু স্লাভের রিভারটা কেমন হয় গুগল থেকে একটু স্টাডি করবেন, ছবিগুলো দেখবেন, হ্যাঁ? আর এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে, এই ড্রয়িংয়ের সাথে একটু মিলানোর চেষ্টা করবেন, যে আসলে ওইটার সাথে সিমিলারিটি খুঁজে বের করা যায় কিনা, হ্যাঁ? মেইন জিনিস কি, যে কোনো এস্টিমেশনের মেইন ফ্যাক্ট হলো ড্রয়িং রিড করা। আপনি যদি ড্রয়িং রিড করতে পারেন, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ আর কিছুই নেই। বুঝতে পারছেন? যোগ বিয়োগ গুণ ভাগের জি ভাইয়া। বাইরে ক্যালকুলেশনে কিছুই নেই। কিন্তু মেইন ফ্যাক্ট হচ্ছে আপনাকে ড্রয়িং রিড করা জানতে হবে, ইনফরমেশনগুলো নেওয়া জানতে হবে, কোথায় কিভাবে কাজ হয় এই ইনফরমেশনগুলো জানতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে ঠিক জি আছে, ভাইয়া। তাহলে শেষ করি আজকে। হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।